আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। IEEE BUBT স্টুডেন্ট ব্রাঞ্চ, IEEE BUBT উইমেন ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাফিনিটি গ্রুপ এবং IEEE ন্যানোটেকনোলজি কাউন্সিল BUBT স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার আয়োজিত আজকের ওয়ার্কশপ অন লিনাক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিমা মাহজাবিন লাবণী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী এবং IEEE BUBT উইমেন ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাফিনিটি গ্রুপ এবং IEEE ন্যানোটেকনোলজি কাউন্সিল BUBT স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের ভাইস চেয়ারপারসন। স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি, সুপার কম্পিউটার এবং গৃহ সরঞ্জাম, হোম ডেস্কটপ থেকে শুরু করে এন্টারপ্রাইজ সার্ভার পর্যন্ত লিনাক্স অপারেটিং সিস্টেম সর্বত্র রয়েছে। প্রায় 1990 এর দশকের মাঝামাঝি থেকে লিনাক্স রয়েছে এবং এরপরে একটি ব্যবহারকারী বেসে পৌঁছেছে যা বিশ্বজুড়ে রয়েছে। লিনাক্স আসলে সর্বত্রই রয়েছে। এটি আপনার ফোন, থার্মোস্ট্যাট, গাড়ি, রেফ্রিজারেটর, রোকো ডিভাইস এবং টেলিভিশনে। উইন্ডোজ, আইওএস এবং ম্যাকওএস এর মতো লিনাক্সও একটি অপারেটিং সিস্টেম। আসলে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড লিনাক্স অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। একটি অপারেটিং সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার যা আপনার ডেস্কটপ বা ল্যাপটপের সাথে যুক্ত সমস্ত হার্ডওয়্যার সংস্থান পরিচালনা করে। এটিকে সহজভাবে বলতে গেলে অপারেটিং সিস্টেমটি আপনার সফটওয়্যার এবং আপনার হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ পরিচালনা করে। অপারেটিং সিস্টেম ওএস ছাড়া সফটওয়্যারটি কাজ করবে না। লিনাক্স অপারেটিং সিস্টেমটিতে বেশ কয়েকটি পৃথক অংশ রয়েছে। এই লিনাক্স নিয়ে আমরা আজকের ওয়ার্কশপটিতে বিস্তারিত জানতে পারবো। আমি শাহরিয়ার আলমকে অনুরোধ করব ইন্ট্রোডাকশন ভিডিও শেয়ার করার জন্য। ধন্যবাদ শাহরিয়া আলম। তাহলে আর দেরি না করে চলুন আমাদের আজকের অনারেবল স্পিকারদের পরিচয়টা জেনে নিই। আমাদের আজকের অনারেবল স্পিকাররা হলেন সাকিব হক জিসান, মেন্টর, সাইবার সিকিউরিটি রিসার্চার, সিইও অ্যান্ড ফাউন্ডার, বাইট ক্যাপসুল লিমিটেড, এবং মাহিম সাফা, পেনিট্রেশন টেস্টার অ্যান্ড ওয়েব ডেভেলপার সিকিউরিটি অ্যানালিস্ট, বাইট ক্যাপসুল লিমিটেড। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়ার্কশপে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আমাদের কয়েকজন সম্মানিত স্যার মহোদয় উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত রাবেয়া বসরি ম্যাম, লেকচারার ডিপার্টমেন্ট অফ সিএসই এবং অ্যাডভাইজার অফ IEEE BUBT উইমেন ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাফিনিটি গ্রুপ। আবারও স্বাগত জানাচ্ছি অনারেবল স্পিকারদের এবং আপনাদের অনুরোধ করছি ওয়ার্কশপটি শুরু করার জন্য। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। স্ক্রিনটি শেয়ার করছি। কি দেখা যাচ্ছে আমার স্ক্রিনটি? জি, দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি IEEE BUBT স্টুডেন্ট ব্রাঞ্চকে, যারা আজকের অর্গানাইজার লিনাক্স নিয়ে এত সুন্দর একটা
সেশন আপনারা রেখেছেন এবং আমাদেরকে ইনভাইট করেছেন, তো সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে মূলত আমরা লিনাক্স নিয়ে কথা বলবো, লিনাক্সের ফান্ডামেন্টাল কিছু বিষয় নিয়ে। আমার 2 দিনের সেশন আমরা ইনশাআল্লাহ লিনাক্স ভিত্তিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো আমি হচ্ছে সাকিব গিয়েছেন, মেন্টর, সাইবার সিকিউরিটি রিসার্চার। এছাড়া আমি একজন ইনস্ট্রাক্টর দ্য টেকচার বিডি চ্যানেল, যেটা ইউটিউবে আপনারা যারা ফলো করেন সাইবার সিকিউরিটি এবং টেকনোলজি নিয়ে। এছাড়াও আমি টিম ওনার বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড গ্রেট হ্যাকার্স কমিউনিটি বাংলাদেশের, এবং আমি সিইও এবং ফাউন্ডার বাইট ক্যাপসুল লিমিটেড। তো আজ হচ্ছে মূলত আমরা যে টোটাল সেশনটা আজকের দিনের জন্য, সেটাতে আমরা 4টা ভাগে ভাগ করেছি। যেটার প্রথম ভাগটা হচ্ছে বা প্রথম সেগমেন্টটা হচ্ছে মূলত আমরা লিনাক্স নিয়ে কিছু ফান্ডামেন্টাল কথা বলবো, যেমন লিনাক্স কি, লিনাক্সের ডিস্ট্রিবিউশনস গুলো কি কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সেকেন্ড সেগমেন্টে আমরা কথা বলবো হচ্ছে কিভাবে কালি লিনাক্স ইনস্টল করতে হবে, কারণ আমরা জানি যে আমাদের দেশে মূলত যারা লিনাক্স ভিত্তিক কাজ করে থাকেন উবুন্টু অথবা কালি লিনাক্স আমরা বেশি ইউজ করে থাকি। তো আমরা আজকে কালি লিনাক্স ইনস্টলেশন প্রসেসটা দেখাবো এবং আমরা জানাবো যে কিভাবে বেসিক লিনাক্স কমান্ড গুলো আপনারা কাজ করতে পারবেন এবং সেই কমান্ড গুলোর মাধ্যমে কিভাবে আপনি ফাইলস গুলো বা ডিরেক্টরিজ গুলো আপনি কাজ করতে পারবেন, সেই বিষয়গুলো আজকে আমরা দেখাবো। ওকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা ট্রিক আমরা বলবো আপনাদের সাথে শেয়ার করবো, যেটার মাধ্যমে আপনারা হাজার হাজার সলিউশন নিজেই সলভ করতে পারবেন একা একাই। ঠিক আছে, তো চলুন না দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের সেশনটি। প্রথমেই হচ্ছে লিনাক্স কি। লিনাক্স কি এই বিষয়টি নিয়ে কথা বলতে আসলে প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে, যে সেটা হচ্ছে আমরা যারা আছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলে থাকি যে লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। তো লিনাক্স কি আসলে অপারেটিং সিস্টেম? এই বিষয়টা নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হবে হচ্ছে লিনাক্সের জন্মসূত্র নিয়ে। ঠিক আছে, লিনাক্স হচ্ছে মূলত লাইনাস, যিনি লিনাক্সের প্রতিষ্ঠাতা, উনি লিনাক্স একটা কার্নেল হিসেবে তৈরি করেছিলেন। ঠিক আছে, তো লিনাক্স যখন তৈরি হয় বা লিনাক্স যখন তিনি সৃষ্টি করেন, তখনকার সময় মূলত ইউনিক্স, যেটা জিএনইউ, সেটা সবচেয়ে বেশি কাজ করছিল। তো তখন তাদের একটা প্রয়োজন ছিল হচ্ছে একটা এরকম আপনার ওপেন সোর্স কোনো একটা কার্নেল বা ওপেন সোর্স কোনো একটা অপারেটিং সিস্টেম লঞ্চ করার জন্য, যার মধ্যে মূলত তারা চাইলে তাদের কাজগুলো ফ্রিলি করতে পারে। তো তখন মূলত হচ্ছে তারা এই লিনাক্স কার্নেলটা নিয়ে এই জিএনইউর মাধ্যমে তারা টোটাল একটা অপারেটিং সিস্টেম ক্রিয়েট করে, যার নাম হচ্ছে মূলত জিএনইউ লিনাক্স বা সংক্ষেপে লিনাক্স, যেটাকে আমরা বলে থাকি একটা অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে গেল হচ্ছে লিনাক্সের ইতিহাস নিয়ে, যে লিনাক্সটা কি বা লিনাক্সটা কোথা থেকে আসছে। এখন আমরা বলবো হচ্ছে লিনাক্সের কম্পোনেন্টস গুলো বা লিনাক্স আসলে কি কি দিয়ে তৈরি বা লিনাক্সে কি কি সিস্টেম গুলো আছে। তো লিনাক্স অপারেটিং সিস্টেম হচ্ছে মূলত 3টা কম্পোনেন্টসে তৈরি। প্রথমত হচ্ছে কার্নেল, দ্বিতীয়টি হচ্ছে সিস্টেম লাইব্রেরি এবং তৃতীয়টি হচ্ছে সিস্টেম ইউটিলিটি। এখন কথা হচ্ছে কার্নেলটা কি, তাই না? কার্নেল হচ্ছে লিনাক্সের একদম কোর পার্ট, যেটা হচ্ছে মূলত সকল প্রকার মেজর অ্যাক্টিভিটিস বা যে অপারেটিং সিস্টেমটা কিভাবে কাজ করছে সেই বিষয়ে যে রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে কার্নেলের দায়িত্ব থাকে। তারপর হচ্ছে সিস্টেম লাইব্রেরি। জিনিসটা কি? সিস্টেম লাইব্রেরি হচ্ছে মূলত বিভিন্ন ফাংশনস বা প্রোগ্রামগুলোকে, যেরকম অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকতে পারে বা সিস্টেম ইউটিলিটিস ক্ষেত্রে যে বিষয় প্রোগ্রামগুলো প্রয়োজন পড়ে কার্নেলের ফিচারের ক্ষেত্রে, সেগুলোকে মূলত বাইন্ডিং করে বা সেগুলোকে একসাথে করার মাধ্যমে কার্নেলকে সেটা উপযোগী করে তোলে সেই অপারেটিং সিস্টেমের জন্য। সেটা হচ্ছে সিস্টেম লাইব্রেরির কাজ। সিস্টেম ইউটিলিটি কি? সিস্টেম ইউটিলিটি হচ্ছে মূলত সে সমস্ত প্রোগ্রাম যেগুলো হচ্ছে মূলত আপনার ইন্ডিভিজুয়ালি কাজগুলো করে থাকে বিভিন্ন টাস্কের ক্ষেত্রে। এটা গেল হচ্ছে লিনাক্সের যে অপারেটিং সিস্টেম সেটার 3টা কম্পোনেন্টস নিয়ে। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া লিনাক্সের ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রোগুলো কি কি আছে। দেখুন, এখন অব্দি লিনাক্সের প্রায় 600+ ডিস্ট্রো বা ডিস্ট্রিবিউশন রয়েছে। তো এতগুলো তো এখন বলা সম্ভব না, আমরা সেটাকে 4টা ভাগে ভাগ করতে পারি। এই 4টা ভাগের মধ্যে আমরা প্রথমটা বলতে পারি সেটা হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, দ্বিতীয়টি হচ্ছে ফেডোরা, তৃতীয়তে আমরা বলতে পারি সেটা ডেবিয়ান, এবং চতুর্থ পর্যায়ে আদার্স যেসব লিনাক্স ভার্সন আছে বা ডিস্ট্রোগুলো রয়েছে সেগুলোকে আমরা বলতে পারি। এখন রেড হ্যাটের মধ্যে মূলত কি কি পড়ে? রেড হ্যাটটা হচ্ছে মূলত এক ধরনের কমার্শিয়াল লিনাক্স ডিস্ট্রিবিউশন, যা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের সার্ভার বা ওয়ার্কস্টেশনের ক্ষেত্রে কাজ করে থাকে। আর ফেডোরা হচ্ছে রেড হ্যাটের একটা স্পন্সর ডিস্ট্রিবিউশন বলা যায়, যা মূলত রেড হ্যাটের হয়েই কাজ করে, তবে সেটা হচ্ছে কমার্শিয়াল সাইটগুলোর ক্ষেত্রে। সেম কাজ সার্ভার বা ওয়ার্কস্টেশনের ক্ষেত্রে মূলত ফেডোরা আমরা ইউজ করে থাকি। তারপর আসছে ডেবিয়ান নিয়ে। ডেবিয়ান হচ্ছে মূলত ওপেন সোর্স সফটওয়্যার বলা যায়, যা হচ্ছে মূলত ডেভেলপারদের দ্বারা বা ইউজারদের দ্বারা সেটা ডেভেলপ হয়। এই ক্ষেত্রে আমরা উবুন্টু বলতে পারি বা আমরা যেরকম ইউজ করি কালি লিনাক্স, সেগুলো হচ্ছে মূলত ডেবিয়ানের আওতায় পড়ে। তারপর আমরা চাইলে উবুন্টু বা কালি লিনাক্স, লিনাক্স মিন্ট, এগুলোকে আমরা আলাদা করেও আদার্স আমরা ডিস্ট্রো বলতে পারি। তো এখন এই সংক্ষিপ্ত বর্ণনাকে আমরা আরেকটু বিশ্লেষণ যদি করতে পারি তাহলে কিরকম হয়, তাই না?
তো প্রথমে আমরা বলি হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স নিয়ে। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স মূলত যেটা বললাম যে বিভিন্ন ধরনের পাওয়ারফুল সফটওয়্যার বা টেকনোলজির ক্ষেত্রে আমরা মূলত সেই ধরনের সাপোর্ট দিয়ে থাকি। এটা অটোমেশন হতে পারে বা ক্লাউডের ক্ষেত্রে হতে পারে। তারপর আপনার মিডলওয়্যার, স্টোরেজ, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মাইক্রো সার্ভিসেস বা যে ভার্চুয়ালাইজেশনের যে ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলোর ক্ষেত্রে মূলত রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স ইউজ করা হয়। এবং এগুলো হচ্ছে পেইড ভার্সন। লিনাক্সের ক্ষেত্রে লিনাক্স কিন্তু টোটাল যে ফ্রি তা না, লিনাক্সে কিছু পেইড ভার্সনও রয়েছে। এবং এই কাজগুলো হচ্ছে মূলত এই লিনাক্স ভার্সনের মাধ্যমে, যেরকম আমাদের সার্ভারলেস লিনাক্স আমরা বলতে পারি, যেটা হচ্ছে যারা আমরা হ্যাকার আছে বা যারা সাইবার সিকিউরিটি আমরা কাজ করে থাকি তাদের জন্য, খুব প্রফেশনালদের জন্য এটা খুবই উপযোগী। তো এটা মূলত হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের মধ্যে অন্যতম। এরপর আসছে ফেডোরা, যেটা আমরা একটু আগে বললাম, যেটা হচ্ছে মূলত রেড হ্যাট এন্টারপ্রাইজ একটা স্পন্সর বলা যায়। এরাই এই কাজগুলো করে থাকে একসাথে। তো ফেডোরার কাজটাও প্রায় সেম, তবে এটা হচ্ছে ওপেন সোর্স বা ফ্রি একটি অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে মূলত সেম কাজগুলি করে, যেমন হার্ডওয়্যার ক্লাউডস এর ক্ষেত্রে যেরকম রেড হ্যাট করে থাকে সেম সেম কাজটা এখানে এন্টারপ্রাইজের ক্ষেত্রে ফেডোরাও সেম কাজগুলো করে থাকে। এটাও মূলত চাইলে ডেভেলপাররা বা যারা ইউজার আছেন তারা চাইলে সেটা ডেভেলপ করতে পারে। লিনাক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে লিনাক্স যারা ইউজ করেন তারাই মূলত চাইলে ডেভেলপ করতে পারেন। এটা হচ্ছে লিনাক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফিচার বলা যায়। আর এই কারণে হয়তো লিনাক্সের সবচেয়ে বেশি ইউজ, আর সেটাই মূলত সবচেয়ে বেশি ইউজার হচ্ছে ডেবিয়ানের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে ডেবিয়ানের অ্যাডভান্টেজ গুলো কি কি আছে। ডেবিয়ান মূলত হচ্ছে, ডেবিয়ান খুব সহজে আপনি অ্যাভেলেবল, এবং এটা যে ইন্টিগ্রেশন প্রসেস গুলো একটা অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরনের প্রসেস থাকে, বিভিন্ন ধরনের ফাংশনকে, বিভিন্ন ধরনের সিস্টেমকে ইন্টিগ্রেট করতে হয়, সেই বিষয়গুলো মূলত ডেবিয়ানে খুব ইজিলি করা যায়। ডেবিয়ানের যে আপনার ডিস্ট্রোগুলো সেগুলো তো খুব ইজিলি করা যায়। তাছাড়া সেটা হচ্ছে ওপেন সোর্স, আপনি চাইলে সেটাতে আপনি ডেভেলপ করতে পারেন। হাই কোয়ালিটি অবশ্যই। তাছাড়া এটা প্রি কনফিগারেশন, তাছাড়া আপনার বাগ ট্র্যাকিং এর ক্ষেত্রে মূলত আমরা ডেবিয়ান ইউজ করতে পারি। হ্যালো, আচ্ছা, হ্যালো, বাঁধন বৈষ্ণব নামে একজন আছে, উনি একটু মিউট করতে বলেন, ওনার জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা আমি কি কন্টিনিউ করব? জি জি, কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে টেস্টেড ডিভাইসগুলোর ক্ষেত্রে বা আমরা মূলত ডেবিয়ানের মাধ্যমে বিভিন্ন ধরনের আমাদের সিকিউরিটি টেস্ট আমরা করে থাকি বা বিভিন্ন ধরনের কাজগুলোর ক্ষেত্রে আমরা ডেবিয়ান ইউজ করে থাকি সবচেয়ে বেশি। এই কারণে ডেবিয়ানের মানে ব্যবহারটা সবচেয়ে বেশি বলা যায়। যেমন আমরা একটু আগে বললাম যে কাইলি লিনাক্স, লিনাক্স মিন্ট, উবুন্টু, এই সবকিছু মূলত ডেবিয়ানের অন্তর্ভুক্ত পড়ে। এখন আমাদের এখানে অনেকে আছেন যারা হচ্ছে মূলত লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রোতে কাজ করে থাকেন, তাই না? এখানে কি কেউ আছেন যারা হচ্ছে লিনাক্স নিয়ে কাজ করছেন অলরেডি, বা লিনাক্স আপনার অপারেটিং সিস্টেমের সাথে আপনি ইউজ টু? কেউ আছেন এখানে? জি আচ্ছা, আপনি লিনাক্সের কোন ভার্সনটা বা কোন ডিস্ট্রো আপনি ইউজ করছেন? উবুন্টু মেইনলি। আচ্ছা, বাকিরাও কি সেম? ফেডোরা। আচ্ছা আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন লিনাক্সে কিন্তু অনেকগুলো পপুলার ডিস্ট্রো আছে, যেগুলো এখানে আমি দিয়ে রাখছি। যে অ্যান্ড্রয়েডের ডিস্ট্রো আছে আপনার, তারপর আপনার সেন্টোস বলতে পারেন, ডেবিয়ান আছে, ফেডোরা আছে, যে মাত্র বললেন একজন, কাইলি লিনাক্স, লিনাক্স মিন্ট। তো এরকম প্রায় 600 প্লাস ডিস্ট্রো রয়েছে। এর মধ্যে পপুলার হচ্ছে এই ডিস্ট্রোগুলো, যেগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। ঠিক আছে, তো লিনাক্সের ডিস্ট্রো বা ডিস্ট্রিবিউশনস নিয়ে কোনো প্রশ্ন আছে কারো এই বিষয়গুলো নিয়ে, যা আমি এখন বললাম? ডিস্ট্রো কি এক একটা ভার্সন এগুলো? ডিস্ট্রোগুলো হচ্ছে মূলত ডিস্ট্রিবিউশনস বলা যায়, এগুলোকে ভার্সনও বলা যায়। কারণ হচ্ছে যেরকম থাকে যে আপনার উইন্ডোজের ক্ষেত্রে যেরকম থাকে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 8, তারপর উইন্ডোজ 10, এরকম ভার্সনগুলো বলা যায়। ডেভেলপারে ডেভেলপ করার পর সেটাতে কিছু সিস্টেম কনফিগারেশন, কিছু মানে আরো আদার্স ফিচার্স নিয়ে আসার পর যেরকম কোন একটা অপারেটিং সিস্টেমের আপডেট ভার্সন বের হয়, ঠিক সেরকম আর কি লিনাক্সের এই ধরনের ভার্সনগুলো তৈরি হয়েছে। এই ক্ষেত্রে একটু বলবেন যে কোনটা লেটেস্ট এখানে? লেটেস্টের ক্ষেত্রে হচ্ছে মূলত আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি যেটা, সেটা হচ্ছে উবুন্টু। তো আমরা উবুন্টু মানে প্রতিটা ডিস্ট্রোরই কিন্তু আপডেট ভার্সন বের হচ্ছে। তো আপনি যদি যেটা ইউজ করতে পারেন সেটাই আপডেট করলে সেটা লেটেস্ট ভার্সন হয়ে যাবে নরমালি আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, তো এখন আমরা কথা বলবো হচ্ছে লিনাক্সের ফিচার গুলো নিয়ে। একটা কথা বলতে পারেন যে ভাই আপনি তো বুঝলাম যে আপনি বললেন লিনাক্স নিয়ে, লিনাক্স কিভাবে কাজ করে সেই বিষয়গুলো বুঝলাম। এখন কথা হচ্ছে লিনাক্সের কেন ইউজ করতেছে। অনেকে আমরা উইন্ডোজ ইউজ করতেছি খুব ইজিলি, আমাদের উইন্ডোজ সবাই আমরা ইউজ করি, আমাদের হাতে খড়ি শুরু হয় উইন্ডোজ থেকে, তাই না? আমরা অনেক সময় দেখা যায় যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কাজ করি, সেগুলো কিন্তু উইন্ডোজে। তো এখন কথা হচ্ছে লিনাক্স আমরা ইউজ করলে সেটার বেনিফিটটা কি। লিনাক্সে কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স আছে যেগুলো হচ্ছে আপনার এটা পোর্টেবল, আপনি চাইলে সেটা পোর্টেবল আপনি ইউজ করতে পারবেন। আপনার এটা ওপেন সোর্স, আপনি চাইলে সেটা ডেভেলপ করতে পারবেন।
এটা মাল্টি ইউজার, এগুলো বিভিন্ন ধরনের ইউজার একসাথে সেটা ইউজ করতে পারবেন। তারপর মাল্টি প্রোগ্রামিং, এখানে একসাথে বিভিন্ন ধরনের প্রোগ্রাম একসাথে কাজ করতে পারে। হায়ারার্কিক্যাল ফাইল সিস্টেম, এখানে ফাইল সিস্টেম গুলো মূলত হায়ারার্কিক্যাল অনুযায়ী হয়, শ্রেণীবিন্যাস আকারে থাকে। তো তারপর হচ্ছে শেল নামে একটু পর আসছি। আর সিকিউরিটি সিস্টেম জানেন অনেকে বলে থাকেন যে হ্যাকাররা বা সাইবার সিকিউরিটি রিসার্চাররা বা অ্যানালিস্টরা মূলত হচ্ছে লিনাক্স ইউজ করে থাকেন, শুধুমাত্র তাদের সিকিউরিটি সিস্টেমটা খুব ভালো আপডেট থাকে এই কারণে, ঠিক আছে। আদার্স অপারেটিং সিস্টেম আছে, তবে লিনাক্স হচ্ছে অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে সিকিউরিটি আপডেটেড বেশি থাকে বা সিকিউরিটি সিস্টেমটা একটু বেশি স্ট্রং, ঠিক আছে। তো এবার আমরা বলবো হচ্ছে কয়েকটা মিথ নিয়ে। এখন কথা হচ্ছে যে থাকে লিনাক্স নিয়ে আমাদের অনেকের অনেক জল্পনা কল্পনা, অনেকের অনেক মনে প্রশ্ন থাকে যে লিনাক্স আসলে কিরকম। যেরকম আমাদের কাছে যারা আমরা আছি, যে আমাদের গ্রেট হ্যাকার্স কমিউনিটির কথা বললাম, সেখানে আমাদের অনেক লার্নার্স আছেন, তাদের অনেক কোশ্চেন থাকে যে ভাই লিনাক্স কি সফটওয়্যার নাকি কার্নেল, এরকম একটা মিথ থাকে। তারপর হচ্ছে লিনাক্স কি ভাইরাস, লিনাক্সে ভাইরাস থাকে কিনা, তারপর লিনাক্সে কি মানে লিনাক্স ইনস্টল করলে কি হ্যাক করা যায়, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন আছে। তো সেই বিষয়গুলোর উত্তর দিচ্ছি, হয়তো আপনাদের মনেও এরকম কোশ্চেন থাকতে পারে। তো সেক্ষেত্রে যেটা প্রথমেই বললাম সেটা হচ্ছে যে লিনাক্স সফটওয়্যার নাকি কার্নেল, সেটা তো আমি উত্তর অলরেডি দিয়ে দিয়েছি। আর দ্বিতীয়তে থাকে হচ্ছে আপনার যেটা বললাম যে লিনাক্সে ভাইরাস থাকে কিনা, বা লিনাক্সে ভাইরাস মানে সেটাতে কানেক্ট করতে পারে কিনা, বা ভাইরাস অ্যাটাক করতে পারে কিনা। তো সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে মূলত দেখুন, যারা হ্যাকার্স থাকে বা যারা ক্র্যাকার্স থাকেন বা যারা স্প্যামার্স থাকেন, যাই বলেন না কেন, তারা মূলত ইউজারের উপর ভিত্তি করে তাদের ভাইরাসগুলোকে তারা লঞ্চ করে থাকে, ঠিক আছে। এখন যেখানে তাদের লাভ হবে না সেখানে তারা অবশ্যই সেটা মানে বেনিফিট নাই, সেখানে কেন লঞ্চ করতে যাবে, তাই না। লিনাক্সে ভাইরাস নাই এটা বলাটা ঠিক না, তবে সেটা অন্যান্য অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজের কথাটা যদি বলি, উইন্ডোজের ক্ষেত্রে সেটার মানে আপনার কথা বলতে গেলে যে সেক্ষেত্রে আপনার লিনাক্স একটু কমে আছে, ঠিক আছে। মানে একটু বলতে অনেকটাই কম, যেহেতু লিনাক্সে ইউজার খুব কম। তবে ভাইরাস নাই তা না, লিনাক্সের আজকাল ভাইরাস তৈরি হচ্ছে, যেহেতু এটা ওপেন সোর্স। তো আর একটা জিনিস কি, যেহেতু এটা ওপেন সোর্স, তো এখানে কমিউনিটি যারা আছেন বা কমিউনিটি সাপোর্ট যারা থাকে সাপোর্ট টিমে, তারাও মূলত বিভিন্ন ধরনের ভাইরাস বা বাগ পেলে তারা এই ধরনের প্রবলেমগুলো সলভ করে নেন। তো এই কারণে হয়তো লিনাক্সে বেশি দিন বা বেশিক্ষণ এই ভাইরাসগুলো টিকতে পারে না, থাকলেও সেটা একসময় সেটা মানে সলভ করা যায়। তবে বিষয়গুলো হচ্ছে যখন উইন্ডোজ বা আদার্স অপারেটিং সিস্টেমে, তখন কিন্তু সেগুলো খুব টাফ হয়ে যায়, ঠিক আছে। তো এটা বলাটা ভুল যে লিনাক্সে ভাইরাস নাই, লিনাক্সে ভাইরাস আছে, লিনাক্সে অ্যান্টিভাইরাস গুলো আপনি পাবেন, বিভিন্ন ডেভেলপাররা সেগুলো ডেভেলপ করে থাকেন। আরেকটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে লিনাক্স ইনস্টল করলে কি হ্যাকিং? না ভাইয়া, লিনাক্স ইনস্টল করলেই হ্যাকিং আপনি করতে পারবেন না বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে পারবেন না। লিনাক্সে কিছু ইনবিল্ট টুল থাকে বা টুলস আছে, কিছু প্যাকেজ আছে যেগুলো আপনার মানে খুব সহায়তা করে আপনার একটা ইন্টারফেস তৈরি করতে, বা আপনার সাইবার সিকিউরিটিতে যে কাজগুলো করা হয় বেসিক লেভেলের সেগুলো করা যায়। প্রফেশনাল লিনাক্সের ক্ষেত্রে আছে যেগুলো বললাম, সার্ভারাস লিনাক্স, সেটা একদম প্রফেশনাল। তো এরকম লিনাক্সে বিভিন্ন ধরনের টুলস বা প্যাকেজ গুলো প্রি ইনস্টল থাকে বা বিল্ট ইন থাকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হয় কি যে আপনার যেহেতু ইউজার ইন্টারফেস একটা ব্যাপার স্যাপার থাকে, তো সেক্ষেত্রে হয় কি যে আমরা যারা ইউজার আছি তারা খুব ইজিলি এগুলো ইউজ করার মাধ্যমে আমাদের কাজগুলো করতে পারি। কিন্তু এর মানে এই না যে একদম আমি কাজ জানলাম না, জাস্ট একটা অনেকে থাকে যে একটা সফটওয়্যার ইনস্টল করলেই নাকি হ্যাক করা যায় অনেক কিছু, এরকম কিছু না। আপনার কমান্ড গুলো জানতে হবে, কমান্ড লাইন গুলো কিভাবে কাজ করছে, প্যাকেজ গুলো কিভাবে কাজ করছে, টুলস গুলো কিভাবে কাজ করছে, প্রয়োজন নিজে টুলস তৈরি করতে হবে। তো এরকম ভাবে আপনি চাইলে সেগুলো প্র্যাকটিস করতে পারেন। এগুলো হচ্ছে যারা সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট বা যারা হ্যাকার থাকে বা পেনিট্রেশন টেস্টার, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা থাকে আর কি। আরেকটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে যে আপনার লিনাক্সে গেম খেলা যায় কিনা। হ্যাঁ, লিনাক্সেও গেম খেলা যায় আজকাল, যদিও মানে অন্যান্য অপারেটিং সিস্টেমের মতো এতটা বেশি না। তো তারপরও লিনাক্স বেসড কিছু গেম তৈরি হয়েছে, লিনাক্স বেসড কিছু গেমস আছে, সেগুলো চাইলে আপনারা খেলতে পারেন। আর আদার্স যেরকম আমাদের অপারেটিং সিস্টেম গুলো থাকে, যেরকম উইন্ডোজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা দেখি বা সফটওয়্যার দেখি, সেম সফটওয়্যার গুলোরই অল্টারনেটিভ সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আপনি লিনাক্সেও পাবেন। হয়তো সেম নাম না, বাট সেম কাজ করে বা সেম ফিচার্স থাকে, এই বিষয়গুলো আপনারা পাবেন। আর লিনাক্স ইউজ করা কি হার্ড নাকি, এরকম একটা কোশ্চেন থাকে আমাদের কাছে। যেহেতু একটা বিষয় থাকে কি যে বিষয় সম্পর্কে আমাদের আগ্রহ বেশি, সেটা যদি আমরা না ইউজ করতে পারি তখন আমাদের কাছে সেটা কঠিন মনে হয়, ঠিক আছে। লিনাক্স কঠিন না, লিনাক্স কমান্ডের মাধ্যমে কাজ করে খুব ইজিলি, লিনাক্সের কাজগুলো খুব ইজিলি করা যায় আপনার, এবং সেটা খুব সময় সাপেক্ষ তাও নয়, ঠিক আছে। খুব কম সময়ের মধ্যে সেই কাজগুলো করা যায়, এবং লিনাক্স ইউজ করাটা আমরা সবসময় প্রেফার করে থাকি। কারণ হচ্ছে কি যে বর্তমান সময়ে হয়তো আমাদের দেশের কথা আমরা বাদ দিই, ভিন্ন দেশগুলোতে বা বাইরের দেশগুলোতে যারা মানে এই সাইবার সিকিউরিটি নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে তারা সচেতন, তারা মূলত লিনাক্স তাদের অপারেটিং সিস্টেমটা ইউজ করে সবচেয়ে বেশি, তাদের অফিসে, তাদের বিভিন্ন ইনস্টিটিউশনে। কারণ এটা একটা সিকিউরিটির ব্যাপারটা, যেটা আমি একটু পর আসবো লিনাক্স সার্ভার নিয়ে। তো সেক্ষেত্রে দেখবেন যে আপনারা সেই বিষয়গুলো ভালো বুঝতে পারবেন, কারণ সেক্ষেত্রে হয় কি সেগুলো সিকিউর থাকে। তো
বুঝতেই পারছেন যে অবশ্যই লিনাক্স ইউজ করাটা সবচেয়ে বেশি ভালো এই কারণে লিনাক্সের সিকিউরিটি পারপাসটা ভালো, লিনাক্স ইউজ করা ইজি, এবং লিনাক্সের মাধ্যমে আপনি চাইলে বিভিন্ন টাস্ক খুব ইজিলি করতে পারবেন। ঠিক আছে, এখন এটা গেল হচ্ছে লিনাক্সের মিথস গুলো নিয়ে। একটা প্রশ্ন থাকে অনেকের মাঝে যে উবুন্টু আর কালি লিনাক্সের মধ্যে পার্থক্যটা কি, তাই না? আমরা কালি লিনাক্স করলে কি লাভ বা উবুন্টু করলে কি লাভ, এরকম কারো কোশ্চেন আছে নাকি মনে? এখানে আমি কোশ্চেনটা পাই জি কারো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তো সেটার উত্তর চলুন দিয়ে যাওয়া যাক। উবুন্টু এবং হচ্ছে কালি লিনাক্স দুটোই কিন্তু মূলত লিনাক্সেরই ভার্সন। ঠিক আছে, দুটি অপারেটিং সিস্টেম, একই কাজ করা যাবে, যেমন ছবি দেখা, গান শোনা, ইন্টারনেট ব্রাউজিং করা, ফটো এডিট করা, প্রেজেন্টেশন, সব কাজে আপনি চাইলে করতে পারবেন। কিন্তু কালি লিনাক্সে বিশেষ কিছু সফটওয়্যার আছে যা হচ্ছে মূলত অন্যান্য ডিস্ট্রিবিউশন গুলোতে নেই, সেটা হচ্ছে কালি লিনাক্সের ক্ষেত্রে আছে। ঠিক আছে, এই জন্য মূলত করে কি যে সাধারণ ব্যবহারকারীরা যারা উবুন্টু বা লিনাক্স অন্যান্য ইউজার থাকে তারা মূলত সাইবার নিরাপত্তা নিয়ে যেমন কাজ করেন, তাদের ক্ষেত্রে মূলত তারা কালি লিনাক্সটা বেশি ইউজ করে থাকেন। ঠিক আছে, দুটোই মূলত ডেবিয়ানের উপর ভিত্তি করে বানানো হয়েছে। আর শুধু তাই নয়, আর শুধু যে আপনার লিনাক্স বা জিএনইউ ডিস্ট্রিবিউশন আমরা বলে থাকি যেটাকে, বা গ্নু বলে থাকি, সেই ডিস্ট্রিবিউশনে মূলত একই রকম হয় সবগুলো ভার্সনই, তবে সামান্য কিছু ভিন্নতা বাদ দিলে সবে এক কাজ করে। ঠিক আছে, এখন বলতে পারেন যে কালি লিনাক্স বা উবুন্টুর ক্ষেত্রে আমরা কি কি পার্থক্য রয়েছে। দেখুন, বিশেষ কোনো সফটওয়্যার ছাড়া যেমন কালি লিনাক্স আর উবুন্টুর মাঝে বিশেষ কোনো পার্থক্য নাই। যেমন হচ্ছে আপনার যদি কালি লিনাক্স আপনি রোলিং রিলিজ অথবা যেটাকে আমরা বলে থাকি যে একবার সেট করে নিলেই হয়ে যায়, আবার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মূলত আমরা আপ টু ডেট করে ফেলি খুব ইজিলি লিনাক্সের ক্ষেত্রে, যেটা কালি লিনাক্সে ঘটে থাকে। আর উবুন্টুর ক্ষেত্রে মূলত সেটা হয় না, সেটা হচ্ছে মূলত দেখা যায় যে আপনার 6 মাস ব্যাপী বা 4 বছর মেয়াদি এরকম টার্ম সাপোর্ট করে থাকে। তো সেই ব্যাপারটা মূলত আমাদের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের লিনাক্স, যেটা কালি লিনাক্স আমরা বেশি ইউজ করে থাকি, এই ব্যাপারটাতে আমরা বারবার করার চেয়ে একবার করে ফেলাটাই বেটার, তাই না? তো এই বিষয়গুলো ছাড়াও আরো বিভিন্ন ধরনের ফিচার্স আছে যেগুলো হচ্ছে মূলত আমরা বলতে পারি যে মোটামুটি আমার পার্থক্য করলে কাল লিনাক্সটাই ইউজ করা বেশি ইউজফুল। ঠিক আছে, তাও যদি উবুন্টু ইউজ করতে চান, উবুন্টু ইউজ করলে একটা ব্যাপার থাকে, যারা উইন্ডোজ ইউজার থাকে বেশি দিন ধরে আমরা উইন্ডোজ ইউজ করতেছেন, তো উইন্ডোজের একটা আপনার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে, বা যেটাকে আমরা বলতে পারি যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, তো সেরকম একটা থাকে কি যে উবুন্টুর মধ্যে আপনি সেই যে আপনার কি বলবো উইন্ডোজে যেরকম থাকে সেরকম আপনি উবুন্টুর মধ্যে একটা ইন্টারফেস পাচ্ছেন আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি চাইলে উবুন্টু ইউজ করতে পারেন। যারা বেসিক লেভেল থেকে বা যারা মানে খুব নতুন নতুন শুরু করছেন লিনাক্স, তাদের ক্ষেত্রে আমরা বলবো উবুন্টু ইউজ করতে পারেন। আর এমনিতে চাইলে কালি লিনাক্স শখের বসে ইউজ করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন কালি লিনাক্স। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আচ্ছা, যেটা বললাম উবুন্টু সার্ভার এবং উবুন্টু ডেস্কটপ নিয়ে অনেকে কোশ্চেন করে থাকেন যে উবুন্টু সার্ভার বা উবুন্টু ডেস্কটপের মধ্যে পার্থক্যটা কি থাকে, এটা আমাদের কাছে কোশ্চেনটা আসে, তো সেটা নিয়েও একটু আমি উত্তর দেব। আচ্ছা, আপনারা কেউ জানেন উবুন্টু সার্ভার বা উবুন্টু ডেস্কটপ কি? আরো কোনো আইডিয়া আছে? উবুন্টু ডেস্কটপে মূলত গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে এন্ড সার্ভারে নেই, এটাই প্রবাবলি মেইন ডিফারেন্স। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন, কথাগুলো ঠিক আছে। তো এই বিষয়গুলো মূলত এখন কথা হচ্ছে যে আমরা উবুন্টু সার্ভার বা উবুন্টু ডেস্কটপকে আমরা মূলত কয়েকটা মানে বিশেষ বিষয়ের উপর আমরা চাইলে মানে আলাদা করতে পারি। যেমন যেখানে বলছি যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অ্যাপ্লিকেশন, একজন ভাই বললেন, তারপর হচ্ছে ইনস্টলেশন প্রসেস, সিমিলারিটি কি কি আছে সেগুলো আমরা জানবো, কার্নেল সম্পর্কে আমরা আইডিয়া নিব যে কি কি পার্থক্য থাকে এখানে এবং কি কি ধরনের সাপোর্ট দিয়ে থাকে। তো যারা লিনাক্স ব্যবহার করেছেন বা লিনাক্স সম্পর্কে জানেন তারা হয়তো জানেন যে লিনাক্সের একটি উন্নত ব্যবহার হচ্ছে মূলত সার্ভার সাইডে, তাই না? বেশি কাজ করে থাকে বাংলাদেশে বা পৃথিবীর বাইরে যাই বলেন না কেন, ওয়েব সার্ভারই রান করা হয় লিনাক্স সবচেয়ে বেশি। তো পৃথিবীর অনেক হাই পারফরমেন্স লিনাক্স ওয়েব সার্ভার আছে যা মূলত বছরের পর বছর একটানা রান করতেছে এবং সেটা এখন চলছে। আর লিনাক্সের সব থেকে জনপ্রিয় দৃশ্যটি হচ্ছে মূলত উবুন্টু। আর উবুন্টুর আবার দুইটা মেইন স্ট্রিম ভার্সন আছে, একটা হচ্ছে উবুন্টু ডেস্কটপ আর একটা হচ্ছে উবুন্টু সার্ভার, যেটা আমরা আজকে কথা বলবো। তো কোনটি কোন কাজে বা কোন এনভায়রনমেন্টে আপনি ব্যবহার করতে পারবেন সেটা তো নতুন করে বলার নাই, কারণ বুঝতেই পারছেন একটা হচ্ছে উবুন্টু সার্ভার এবং উবুন্টু ডেস্কটপ, তো বোঝা যাচ্ছে সার্ভার এবং ডেস্কটপ শব্দগুলো থেকে বোঝা যাচ্ছে যে আসলে কোনটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পার্থক্যতে, যেটা বললাম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে কিরকম পার্থক্য থাকে। তো সেক্ষেত্রে বলতে হবে যে অবশ্যই এটাই হচ্ছে মূলত উবুন্টু ডেস্কটপ বা
উবুন্টু সার্ভারের মধ্যে সবথেকে বড় ভিজুয়াল ডিফারেন্স, ঠিক আছে? কারণ হচ্ছে উবুন্টু ডেস্কটপে মূলত আপনার যে পার্সোনাল কম্পিউটার বা ওয়ার্কস্টেশন ব্যবহার করতে পারবেন, সেটার জন্য মূলত হচ্ছে যে ধরনের জিনোম ডেস্কটপ এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, আর যার সাহায্যে মূলত আপনি উবুন্টু আপনার ডেস্কটপে, যেটা বললাম একটু আগে, যে উইন্ডোজের মতো একটা আপনি নেটিভ ডেস্কটপ এনভায়রনমেন্টে আপনি সবকিছু পাচ্ছেন, তো সেক্ষেত্রে এটা ইউজ করতে ইজি হয়। কিন্তু উবুন্টু সার্ভার যেহেতু আপনার পার্সোনাল কম্পিউটার না, বরং এটি হচ্ছে মূলত একটা রিমোট সার্ভার, তো সেখানে হয় কি যে কোনো একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কোনো প্রয়োজন হয় না। আর উবুন্টু ডেস্কটপে কমান্ড লাইন ব্যবহার করে আপনি যত প্রোগ্রাম বা সার্ভিস ইনস্টল করতে পারেন, তার অনেকগুলোই মূলত আপনি একইভাবে উবুন্টু সার্ভারে আপনি ইনস্টল করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে মূলত আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে আমি যদি পার্থক্যটা বলি সেটা। আর অ্যাপ্লিকেশনস এর কিছু পার্থক্য আছে, যেমন অ্যাপ্লিকেশনস লাইব্রেরি হচ্ছে মূলত উবুন্টু ডেস্কটপ বা উবুন্টু সার্ভারের মধ্যে আরেকটা পার্থক্য। আপনার উবুন্টু ডেস্কটপে আপনি উইন্ডোজের মতোই অনেক উইন্ডোজ অ্যাপে লিনাক্স ভার্সন ইনস্টল করতে পারবেন, এছাড়াও আপনি উইন্ডোজের মতোই ব্যবহার করতে পারবেন। আর উবুন্টু ডেস্কটপে যদি আপনি সব ধরনের লিনাক্স প্রোগ্রাম ইনস্টল করতে পারেন, তাহলে আপনি অবশ্যই উবুন্টু সার্ভারের জন্য সে সমস্ত যে ডিভাইসের সে সমস্ত যে সার্ভারের যে সাইটগুলো, সেগুলো কিন্তু আপনি চাইলে প্রোগ্রামে রান করতে পারবেন, তাই না? এখন কথা হচ্ছে উবুন্টু ডেস্কটপে যে ইনস্টল করতে পারবেন এবং উবুন্টুর যে টার্মিনাল ব্যবহার করে যে আপনি রান করতে পারেন, সেম কাজগুলো কিন্তু আপনি চাইলে যে ফাইলগুলো আপনি যে সেভ করে রাখবেন বা অ্যাপ্লিকেশন গুলো, সেগুলো কিন্তু আপনি চাইলে সার্ভারে সেভ করতে পারবেন। তো বুঝতেই পারছেন, ডেস্কটপে কাজ করার মাধ্যমে সেগুলো কিন্তু উবুন্টু সার্ভারে আপনি সেভ করে রাখতে পারতেছেন খুব ইজিলি, তাই না? এরপর হচ্ছে আপনার ইনস্টলেশন প্রসেস নিয়ে কিছু আপনার পার্থক্য থাকে এখানে। এখন উবুন্টু ডেস্কটপে মূলত হচ্ছে আপনার আগে থেকেই বিল্ট ইন ডেস্কটপ এনভায়রনমেন্ট থাকে, যেটা হচ্ছে আমরা বলে থাকি যে উবুন্টু ডেস্কটপ ইনস্টল করলেই সেটআপ করার সময় আপনি দেখবেন যে কিছু আপনার মানে সহজেই করে ফেলতে পারবেন এরকম কিছু কাজ থাকে, যেরকম হচ্ছে আপনার ইউজার অ্যাকাউন্ট সেটআপ করা যায়, তারপর আপনার ড্রাইভার ইনস্টল করা যায়, নেটওয়ার্ক সেটিংস ম্যানেজ করা যায়। এই ধরনের বিভিন্ন ধরনের আপনি কাজ খুব ইজিলি করতে পারবেন। আসসালামু আলাইকুম। ভাইয়া আপনার এখান থেকে ওয়ালাইকুম নয়েজ আসসালাম। আসতেছে মাইকের, একটু যদি ফিক্স করতেন। আমার এখান থেকে জি। আচ্ছা, কারেন্ট চলে গেছে তো হয়তো আইপিএস এর সাউন্ড এটা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কন্টিনিউ করি, ঠিক আছে? জি জি অবশ্যই। জি শিওর। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ইনস্টলেশন প্রসেসের ক্ষেত্রে মূলত আপনি উবুন্টু আপনার ডেস্কটপে যেটা করতে পারবেন, উবুন্টু সার্ভারে কিন্তু সেটআপ করার সময় কিন্তু সে ধরনের স্ক্রিন বা ইউজার ইন্টারফেস আপনি দেখতে পাবেন না, কারণ সেখানে কোনো রকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নাই। তো যেহেতু নাই, তো ইনস্টলেশন প্রসেসের ক্ষেত্রে সেম জিনিসগুলো আপনি পাবেন না। এখন কথা হচ্ছে কিছু তো সিমিলারিটি আছে, তাই না? এখানে মূলত আপনার উবুন্টু ডেস্কটপ বা উবুন্টু সার্ভারের বেসিক কিছু ডিফারেন্স থাকে। এখন কথা হচ্ছে যে উবুন্টু ডেস্কটপ এবং উবুন্টু সার্ভারে কি কি সিমিলারিটি আছে। আপনার কিছু বছর আগে উবুন্টু ডেস্কটপ বা সার্ভারের মধ্যে কিছু সিমিলারিটি খুব কমই ছিল, তবে বর্তমানে দুটি ভার্সনের মধ্যে সিমিলারিটি প্রায় সেম। কারণ আমি বললাম যে অ্যাপ্লিকেশন আপনি কাজ করবেন, সেটার আবার ডেটাগুলোকে আপনি সেভ করে রাখতে পারবেন যেটা আপনার উবুন্টু সার্ভারে। আবার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের যে ধরনের পার্থক্যগুলো আছে, সেগুলো হয়তোবা খুব একটা বেশি নাই, তারপরেও সেগুলো অল্প হলে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এগুলো মূলত আস্তে আস্তে সিমিলারিটি গুলো বলা যায়। আর কার্নেলের ক্ষেত্রেও কিছু আপনার পার্থক্য আছে, বা আমরা দুটোকে ভাগ করতে পারি, আলাদা করতে পারি। তো উবুন্টুর ভার্সনের মধ্যে আপনার উবুন্টু ডেস্কটপ বা উবুন্টু যে সার্ভার আলাদা কার্নেল ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তবে যদি ডিফল্ট ইনস্টলেশনের ক্ষেত্রে যদি আপনার কিছু পার্থক্য থেকে থাকে, তবে সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার উবুন্টু ডেস্কটপ ইনস্টল করে সেটাকে আবার নিজের মতো করে কনফিগার করবেন, বা সেটাকে আবার সার্ভার তৈরি করতে পারবেন, যেটা হয়তো আগামীকাল আমরা দেখাতে পারি কিভাবে আপনার উবুন্টু ডেস্কটপটাকে আপনি সার্ভারে মানে তৈরি করতে পারেন, তো সেটাও আপনি তাহলে করতে পারবেন, ঠিক আছে? কাজেই ডেস্কটপ থেকে যে সার্ভার করা যাবে না তা না, আপনি চাইলে ডেস্কটপটাকেও সার্ভারে রূপান্তর করতে পারবেন কার্নেলের মাধ্যমে। কিছু সাপোর্টস রয়েছে, যেটা হচ্ছে আপনার বলা যায় যে মানে বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে থাকে, যেটা আমি এতক্ষণ ধরে বললাম যে উবুন্টু সার্ভারের ক্ষেত্রে যেরকম আমরা সাপোর্ট পেয়ে থাকি, উবুন্টু ডেস্কটপের ক্ষেত্রে পেয়ে থাকি, তবে দুটোই একটা আরেকটার সাথে পরিপূরক, ঠিক আছে? একটা ছাড়া যে আরেকটা হয়ে যাবে তাও না, তবে সার্ভারের ক্ষেত্রে অবশ্যই উবুন্টু ডেস্কটপটা প্রয়োজন পড়বে। এখন কথা হচ্ছে যে বিভিন্ন ধরনের শেল আছে লিনাক্সের ক্ষেত্রে, সেই শেলগুলোর ডিফারেন্স গুলো নিয়ে আমরা কথা বলবো। আমার কথা শোনা যাচ্ছে? জি আচ্ছা, জি শোনা যাচ্ছে। তো লিনাক্সে হচ্ছে লিনাক্স বা ইউনিক্স যাই বলেন না কেন, সেক্ষেত্রে মূলত আমরা তিন ধরনের শেল দেখে থাকি। একটা হচ্ছে ব্যাশ শেল, তারপর হচ্ছে আপনার সি শেল, তারপর হচ্ছে কর্ন শেল।
তো এই শেল গুলো কি বা শেল জিনিসটা কি সেটা হচ্ছে আগে জানা। আপনারা কি জানেন শেল কি? কারো কোনো আইডিয়া শেল কি? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। শেল হচ্ছে মূলত এক ধরনের এনভায়রনমেন্ট যা হচ্ছে মূলত আমাদের যারা ইউজার থাকে তাদেরকে আপনার কোনো কমান্ড এক্সিকিউট করতে বা কোনো প্রোগ্রামকে এক্সিকিউট করতে বা শেল স্ক্রিপ্টস গুলোর মাধ্যমে সেই কমান্ড বা প্রোগ্রামকে এক্সিকিউট করতে মূলত সহায়তা করে। আমরা বিভিন্ন ধরনের শেলের কাজ দেখে থাকি। আমরা অনেকে তো আমরা লিনাক্স ইউজ করে থাকি, তাই না? যারা বললেন, আপনারা তো দেখেছেন যে আমাদের লিনাক্সের ক্ষেত্রে হয় কি যে আমরা কমান্ডের ক্ষেত্রে আমরা আমরা একটা মানে কি বলবো এটাকে, সাইনটা এন্ড সাইন বলা যায়, অনেকে ডলার সাইনও বলতে পারেন, অনেকে ডলার সাইন দেখেছেন কেউ? থাকে তো কমান্ডে, থাকে জি না? জি হ্যাঁ, জি তো থাকে। এগুলো কিন্তু শেলের জন্য এই 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 সাইন গুলো থাকে। এখন কোনটা কোন ক্ষেত্রে কোন সাইন সেটা আমরা আজকে জানবো। তো দেখতে পাচ্ছেন এখানে শেল অ্যানালাইসিস করে যদি আমরা এগুলোকে বলি তাহলে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে ব্যাশ, দ্বিতীয়টা হচ্ছে সি শেল, তারপর হচ্ছে কর্ন শেল, এবং অন্যটি হচ্ছে ডিফল্ট প্রম্পট। ডিফল্ট প্রম্পট সম্পর্কে তো আমরা সবাই আইডিয়া আছে, যেটা আমরা একটু আগে বললাম যে কমান্ড লাইনের ক্ষেত্রে আমাদের এই কাজগুলো করা হয়। এখন কথা হচ্ছে এই ব্যাশটা কি, তাই না? ব্যাশটা আসলে মূলত শব্দটা আসছে হচ্ছে আপনার বোর্ন এগেইন শেল থেকে, ঠিক আছে? মানে সবটাকে একটু আপনারা যদি সংক্ষেপে করে তাহলে সেটাকে বলা হচ্ছে ব্যাশ। ব্যাশের কাজটা কি? ব্যাশের কাজটা হচ্ছে মূলত এটা এক ধরনের ডিফল্ট লগইন শেল বলা যায় লিনাক্সের ডিস্ট্রিবিউশন গুলোর ক্ষেত্রে। আমরা মূলত যখন আমরা উইন্ডোজ 10 ইউজ করে থাকি সেক্ষেত্রে যে আমাদের আপনার কমান্ড প্রম্পট থাকে সেটার সাথে মিলিয়ে বা ম্যাচ করার মতো যে আপনার শেল গুলো তৈরি করা হয়েছে আপনার কার্নেলের জন্য, সেটা হচ্ছে মূলত আপনার ব্যাশ শেল হয়ে থাকে, ঠিক আছে? তাছাড়া আপনার সি শেলের যদি বলি, সি শেলের ক্ষেত্রে হচ্ছে আপনার সেটার মাধ্যমে আপনি সেই শেল গুলোর মাধ্যমে আপনি চাইলেই খুব ইজিলি সেই কমান্ড গুলোকে রিড করতে পারবেন, সেই ফাইল গুলোকে রিড করতে পারবেন, সেই স্ক্রিপ্ট গুলোকে আপনি চাইলে কমান্ডের মাধ্যমে রিড করতে পারবেন, ঠিক আছে? যেরকম বিভিন্ন অপারেটিং সিস্টেম যেমন ইউনিক্স, লিনাক্স, ম্যাক ওএস, এখানে আপনার সি শেলের কাজগুলো খুব বেশি হয়ে থাকে। আরেকটা হচ্ছে কর্ন শেল। কর্ন শেল হচ্ছে মূলত আপনার যে ব্রাউন শেলের দুটা ভাগ, যেটা হচ্ছে আপনার কর্ন শেল এবং হচ্ছে ব্যাশ। তো কর্ন শেলটা হচ্ছে মূলত ব্যাশেরই মডিফাইড বা কাস্টমাইজ আপনার শেল প্রোগ্রাম বলা যায়, যেটা আমি বলেছি। তো শেল হচ্ছে মূলত কি বললাম একটু আগে, সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট যা হচ্ছে মূলত ইউজার তার কমান্ড বা প্রোগ্রাম গুলোকে মানে এক্সিকিউট করার জন্য যেভাবে ইউজ করতে পারে, সেটা হচ্ছে মূলত তার এনভায়রনমেন্ট লাগে, প্রয়োজন পড়ে, সেগুলো হচ্ছে মূলত শেলের কাজ। তো এখন অনেকে দেখে থাকেন যে এরকম যেটা বললাম, তাই না, ডলার সাইন থাকে, তারপর পার্সেন্টেজ থাকে। ডলার সাইন দিয়ে বোঝা হচ্ছে ব্যাশ শেলের কাজ হচ্ছে ওখানে, ব্যাশের মাধ্যমে। আর পার্সেন্টেজ হচ্ছে মূলত সি শেলের কাজ। অনেক সময় দেখবেন যে আমাদের ইনস্টলেশন আমরা প্রসেস করি, ঠিক আছে, লিনাক্সের ক্ষেত্রে মূলত বিভিন্ন ধরনের শেলের পার্থক্য থাকে বলেই একজন কোশ্চেন করেছেন যে ভাইয়া মানে এই ভার্সন গুলো কেন চেঞ্জ হয়, তাই না? এরকম বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল ইন্টারফেস বলেন, তারপর হচ্ছে আপনার যে শেলের পার্থক্য বলেন, এই ধরনের বিভিন্ন আপনার কার্নেলের পার্থক্য বলতে পারেন। তো এই ধরনের বিভিন্ন পার্থক্যের জন্যই মূলত হচ্ছে আপনার এই ভার্সন গুলো চেঞ্জ হয় বা ডিস্ট্রো গুলো আলাদা হয়ে থাকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি লিনাক্সের শেল গুলো সম্পর্কে আরো ভালো আইডিয়া পাবেন কোত্থেকে। এখানে আমি কয়েকটা রিসোর্সের লিঙ্ক দিয়ে রেখেছি, এগুলোকে আমি আপনাদের ইনবক্সে দিয়ে দেবো, এখানে চ্যাট বক্সে দেখা হবে। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি কোনটার কোন কাজ। এখানে যদি হচ্ছে লিনাক্স শেল কমান্ড, আপনি এখানে আপনি আমি এটা দেখিয়ে দিচ্ছি যেখানে কি আছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি। জি এটা হচ্ছে মূলত আপনার কার্ডিফ স্কুল অফ কম্পিউটার সায়েন্স ইনফরমেটিক্স এর এটা পেজ, এটা ওদের একাডেমিক পেজ। সেখানে আপনি মূলত শেল সম্পর্কে যেটা বললাম, শেলের কমান্ডগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যাদের খুব আগ্রহ আছে, যেমন ফাইলের ক্ষেত্রে কি কাজ করা হয়, ডেসক্রিপশন সহ এখানে দেওয়া আছে যে কোন শেলের ক্ষেত্রে কোন কাজটা করে থাকে, কোন কমান্ড দিয়ে কি কাজটা এক্সিকিউট করে থাকে, যেটা বললাম, ঠিক আছে? এখানে প্রচুর পরিমাণে আপনি শেলের কমান্ডগুলো পাবেন। আমরা এগুলো অনেকে ইউজ করে থাকি, আপনারা যারা লিনাক্স ইউজ করেন সেটা জানার কথা, তাদের এটার সাথে অভ্যস্ত। তো এই লিঙ্কটা আপনারা চাইলে সেটা এখান থেকে আপনাদের একটা বেসিক ধারণা হয়ে যাবে যে কি 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 প্রোগ্রাম বা কি কি ফাইলস এক্সিকিউশনের জন্য আপনার কি কমান্ড ইউজ করা হয় এবং কোন শেলের ক্ষেত্রে সেটা ইউজ করা হয়, ঠিক আছে? এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের এখানে। ওকে, আরেকটা হচ্ছে এখন যেটা বললাম এটা হচ্ছে আপনার টোটাল
লিনাক্স শেল সম্পর্কে। এখন বলতে পারেন যে ভাই আপনি তো লিনাক্সের টোটালটা দিলেন, কিন্তু যদি ব্যাশ সম্পর্কে জানতে চাই ডিটেলস তাহলে কি হবে? তো ব্যাশ সম্পর্কে আপনি চাইলে এই পিডিএফটা আপনি ফলো করতে পারেন, ঠিক আছে? এটা আমি কপি করে দিয়ে দিচ্ছি। আমি আগে দেখিয়ে নিই যে জিনিসটা কি অ্যাকচুয়ালি। এখানে হচ্ছে ব্যাশ রিলেটেড যে আপনার ইউজফুল লিনাক্স কমান্ড গুলো আছে বা শেলের কাজগুলো আছে সেগুলো আপনি এখানে খুব ইজিলি পেয়ে যাবেন। এগুলো যারা হচ্ছে অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করেন, এখানে কেউ আছেন যারা হচ্ছে সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং অথবা পেনিট্রেশন টেস্টিং নিয়ে মানে আপনাদের ইচ্ছা যে লাইফে কিছু করবেন বা এরকম কোনো মিশন ভিশন বলতে পারেন, কারো আছে এরকম প্যাশন? ভাই আমার আছে ভাই। আছে ভাই। আচ্ছা, যাদের আছে তাদের জন্য আমি একটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনাদের 4টা বিষয়ে খুব ভালো নলেজ রাখতে হবে। নাম্বার 1 সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবশ্যই জানতে হবে, কারণ হচ্ছে কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি বুঝবেনই না যে কম্পিউটার কিভাবে কোন প্রোগ্রামে কাজ করছে। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি কম্পিউটারের সাথে কথাই বলছেন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, তাই না? এই বিষয়টা ভালো জানতে হবে। বাংলাদেশে কিছু কুসংস্কার আছে, অনেকে বলেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে না, ওটা হচ্ছে শর্ট টাইম কোর্স, ওরা কি করে ওরাই জানে। যাই হোক, কথা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে নেটওয়ার্কিং আপনার ভালো দক্ষতা থাকতে হবে। অনেকে কম্পিউটার নেটওয়ার্কিং আপনাদের কোর্স করানো হয় না, করানোর কথা আপনাদের যারা সিএসসি বা আইটি ব্যাকগ্রাউন্ডে আছে। হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে ভালো ধরনের দক্ষতা রাখতে হবে। আপনার ওএসআই মডেল কিভাবে কাজ করছে, লেয়ার গুলো কি কি আছে, নেটওয়ার্কের ক্ষেত্রে আপনি কিভাবে কাজগুলো করছে, ডিএনএস সার্ভার কিভাবে কাজ করছে, পড়াশোনা একাডেমিক পড়াশোনার পাশাপাশি সেই টপিকস গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করবেন যারা সাইবার সিকিউরিটি বা পেনিট্রেশন টেস্টিং এর যে প্রফেশনাল লাইনে আপনি আসতে চান, ঠিক আছে? গেল হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি বা কম্পিউটার নেটওয়ার্ক, আর হচ্ছে প্রোগ্রামিং। দ্বিতীয়ত হচ্ছে ডেটা সিকিউরিটি, আপনাকে জানতে হবে ডেটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে, ডেটা কিভাবে কাজ করছে, ডেটাবেস আপনার স্কিল সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, ডেটাবেস সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। তারপর ডেটা প্রসেসিং আপনাদের কোর্স থাকতে হবে, ডেটা প্রসেসিং আছে কিনা জানি না, থাকার কথা। তো এই ধরনের বিভিন্ন ধরনের কোর্স থাকে ডেটা বিষয়ক, হ্যাঁ, এটারও আপনার ভালো আইডিয়া রাখতে হবে। টোটাল গেল কয়টা? 3টা। 4 নাম্বারটা হচ্ছে অপারেটিং সিস্টেম। আপনার অপারেটিং সিস্টেম সম্পর্কে অবশ্যই অবশ্যই ভালো নলেজ থাকতে হবে। 3টা বিষয়, এই 4টা বিষয় বললাম, 4টা বিষয়ের কোনো একটা ছাড়া আপনি পেনিট্রেশন টেস্টার হতে পারবেন না। আপনি যত বড়ই যাই কিছু হন না কেন বা ইচ্ছা রাখেন না কেন, এই 4টা বিষয় আপনার লাগবেই, ঠিক আছে, যদি একজন প্রফেশনাল পেনিট্রেশন টেস্টার হতে চান। তো যেটা বললাম, লিনাক্স বেশ কমান্ডস গুলো কিভাবে কাজ করছে সেটা জানলে আপনি বুঝতে পারবেন যে কার্নেল কিভাবে কাজ করছে। আর কার্নেল কি? কার্নেলটা হচ্ছে লিনাক্সের কোর, ঠিক আছে, যেটা আমি প্রথমেই বলেছি। তো অবশ্যই বুঝতে পারছেন যে যখন আপনি এই যে শেল প্রোগ্রামিং সম্পর্কে আপনার আইডিয়া থাকবে, কার্নেল কিভাবে কাজ করছে সেভাবে আপনার আইডিয়া থাকবে, তাহলে আপনার অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করছে সেটাও আপনার আইডিয়া হয়ে যাবে। মোটামুটি হলেও অপারেটিং সিস্টেমের ক্লাস থাকার কথা আপনাদের, সেটা আপনারা মনোযোগ দিয়ে করবেন, ঠিক আছে? পাশাপাশি চেষ্টা করবেন নিজেও কিছু শেখার। নিজের ইচ্ছা না থাকলে কখনো কিছু করা যায় না, ঠিক আছে? আর বাংলাদেশে যেহেতু সাইবার সিকিউরিটি বা পেনিট্রেশন টেস্টিং নিয়ে সেরকম কোর্স নাই আমাদের বিএসসি লেভেলের পর্যায়ে, বা এমএসসি তে আছে, যেটা জানি সেটা হচ্ছে মূলত 3 থেকে 4টা ইউনিভার্সিটি করায়। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন নিজে নিজে কিছু শেখার এবং একাডেমিক পড়াশোনার পাশাপাশি কিছু শেখার, ঠিক আছে? এবং আমাদের এটা নিয়ে আমার একটা আর্টিকেল আছে, সেটা পড়লেও আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে পড়াশোনার পাশাপাশি কিভাবে, মানে 4টা বছরে কিভাবে পড়াশোনার পাশাপাশি আপনি নিজেকে গুছাতে পারেন একজন ইথিক্যাল হ্যাকার বা পেনিট্রেশন টেস্টার হিসেবে যদি চান নিজেকে গড়তে আর কি। যাই হোক, সেটা নিয়ে লাস্টে বলবো আমরা ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে পিডিএফটা, আমি পিডিএফটা লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরেকটা পিডিএফ আছে, আর দুটো আছে, সরি। এটা গেল হচ্ছে ব্যাশ শেল নিয়ে, এটা হচ্ছে লিনাক্স শেল টোটাল ডিস্ট্রিবিউশন নিয়ে আমি কথাটা বললাম। তারপর হচ্ছে সি শেল, এটাও লাগবে যারা আপনারা শিখতে চান, মানে শিখে রাখলে তো প্রবলেম নেই, তাই না? এটা আপনাদের লাগবে, কি আছে সেটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে মূলত সি শেল নিয়ে আপনার বিস্তারিত একটা ওভারভিউ আপনারা পাবেন এখানে, ঠিক আছে? এই যে যেটা বলেছিলাম একটু আগে, যে এই যে আপনার এই সাইন গুলো থাকে, এই ক্যারেক্টার বলা হয় এগুলোকে। এই ক্যারেক্টার গুলোর মাধ্যমে কি কি কাজ করে সেই বিষয়গুলো আপনারা এই শেল গুলো পড়লে জানবেন। কারণ প্রতিটি বিষয় অবশ্যই কোনো কোনো কারণে হয়, তাই না? আপনি যখন কোনো একটা কমান্ড এক্সিকিউট করছেন আপনাকে জানতে হবে যে কেন সেটা হচ্ছে বা কি কি কারণে হচ্ছে। আপনাকে নিজে থেকে সেটা ট্রাই করতে হবে, প্রয়োজনে সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়ে হলে আপনাকে সেটা শিখতে হবে, ঠিক আছে? এটা আমি লিঙ্ক দিয়ে দিছি। আরেকটা হচ্ছে কর্ন শেল সম্পর্কে, আমি 3টা শেল সম্পর্কে দিচ্ছি এখানে, ব্যাশ, সি এবং কর্ন শেল, এবং ওভারভিউ সম্পর্কে এটা দেওয়া হয়েছে। এটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। কর্ন শেল সম্পর্কে হচ্ছে আপনাদের নলেজটা প্রয়োজন পড়বে।
আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। মাঝে মাঝে একটু রেসপন্স করবেন, হয়তো একা একা কথা বললে নিজেই বোরিং হয়ে যায়, ঠিক আছে? সো এখন হচ্ছে এটা আমি দেখিয়ে দিই যে কনশেলের ক্ষেত্রে এখানে আপনার কনশেল সম্পর্কে একটা চিট শিট দেওয়া আছে। এখানে কমান্ড গুলো সম্পর্কে কি ক্ষেত্রে কোন কোন কাজ হচ্ছে সেই বিষয়গুলো আপনার ভালো একটা আইডিয়া হয়ে যাবে। দেখুন, আমাদের একাডেমিক যে পড়াশোনা সেগুলো কিন্তু হচ্ছে একটা সিলেবাস ভিত্তিক, ঠিক আছে? এগুলো আপনাকে শেখানো হচ্ছে। আমরা অনেকে বলে থাকি যে আমাদের এই 4 বছর পড়াশোনা করে আমরা কি শিখি, আসলে 4 বছর অনেক কিছু শেখানো হয়, ঠিক আছে, কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট কিভাবে করতে হবে সেটা আপনাকে জানতে হবে। 4 বছর অনেক কিছু শেখানো হয়, সেগুলো যদি আপনি চান আপনার কেরিয়ারে লাগবে যেভাবে, তো সেভাবে আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। তো এটা গেল হচ্ছে আপনার শেল নিয়ে। আচ্ছা আচ্ছা, এখানে আর কোনো কারো কোশ্চেন আছে যে শেল সম্পর্কে? আপনাদের ডিটেলস তো আমি দিয়ে দিলাম, এগুলো পড়লে ইনশাল্লাহ আপনাদের আরো বেশি আইডিয়া হয়ে যাবে। আমি হয়তো যতটুকু বলবো তার চেয়ে বেশি হবে, কারণ আমি একদম আপনাদেরকে কোন নলেজটুকু দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু আপনি পাবেন আর কি। এখানে কারো কোনো কোশ্চেন আছে এতক্ষণ যা বললাম আমি? আচ্ছা ভাইয়া, এই শেল গুলো কি মানে আমরা লিনাক্স যেটা অপারেটিং সিস্টেম থাকবে, মানে সবগুলো শেলই কি ইউজ করা যাবে একটা অপারেটিং সিস্টেমে? না, প্রতিটা অপারেটিং সিস্টেমে সেম শেল হয় না। শেল শেলের ক্ষেত্রে কিছু ভিন্নতা থাকে। যেমন আমরা উবুন্টুর ক্ষেত্রে যেরকম আপনি দেখেন, বা কালি লিনাক্স হচ্ছে, এগুলো সব হচ্ছে ডেবিয়ান বেস, তাই না? ডেবিয়ানের ক্ষেত্রে হচ্ছে মূলত আমরা যেরকম দেখি যে আমাদের ব্যাশ শেল, যেটা আমি দেখেছি একটু আগে, যে এরকম ব্যাশ শেল থাকে, তাই না? সেখানে কিন্তু এরকম পাবেন না আপনি কমান্ডের ক্ষেত্রে, তাই না? ব্যাশ শেল থাকে। তো এরকম হচ্ছে বিভিন্ন ধরনের, মানে ডিস্ট্রো অনুযায়ী মানে শেল গুলোর উপরে ভিত্তি করে, কিন্তু শেল কার্নেল এগুলো ভিত্তি করে কিন্তু ডিস্ট্রো গুলো তৈরি হয়েছে। তো সব অপারেটিং সিস্টেম লিনাক্স ভার্সনের ক্ষেত্রে সবগুলোতেই সেম থাকবে তা না, কিছু কিছু ভিন্নতা থাকে। আর এই ভিন্নতার কারণে হচ্ছে মূলত আমরা অনেক সময় দেখি যে ইনস্টল করতে গেলে আমাদের ইনস্টলেশন প্রবলেম হয়, কারণ এখানে কিছু প্রসেসরের ব্যাপার থাকে, কিছু শেল স্ক্রিপ্টিং এর ব্যাপার থাকে, আপনার প্রসেসর সেটা সেই কমান্ড গুলো এক্সিকিউট করতে পারবে কিনা সেটা একটা ব্যাপার থাকে। তো অনেক ক্ষেত্রে ইনস্টলেশনের প্রবলেম হয় আমাদের, ঠিক আছে? ইনস্টলেশনের ক্ষেত্রে যখন আমরা লিনাক্স ইনস্টল করি তখন দেখা যায় যে অনেকের ইনস্টল হচ্ছে, ভিডিওতে দেখতেছি হচ্ছে, ইউটিউবে ভিডিও দেখি, ভাই সুন্দর ইনস্টল করতেছে, কিন্তু আমি ইনস্টল করতে গেলে কেন আরেক জিনিস আসে, তাই না? তো এরকম বিষয়গুলো আসে হচ্ছে আপনার, যে আপনি প্রসেসর, আপনার হচ্ছে আপনার শেল কমান্ড এক্সিকিউশন, বিভিন্ন ধরনের সিস্টেমের উপর মূলত এই কাজগুলো নির্ভর করে থাকে, ঠিক আছে? এগুলো সবকিছু শিখলে, যে বিষয়গুলো দেখালাম, আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে কোন ক্ষেত্রে কোনটা হয়, তখন আপনি নিজে তৈরি করতে পারবেন শেল, যদি প্র্যাকটিস চালা যেতে পারেন আর কি।